লিডার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে সোহেল, তুই দুবাই থেকে কবে আসলু? আজকের সকালে ফ্লাইটে যাচ্ছি, তো এই দিকের অবস্থা এমন কে লিডার? ছোট সাহেবের গায়ে হাত, এত বড় সাহস কার হলো? সামনে বসে। কি হয়েছে বলেন তো, কোনো ঝামেলার মধ্যে আছেন? সোহেলের হাত আমি কেটে নিমুরে ভাবছিলাম খুন খারাপি রাজনীতি আমি করবো না, কিন্তু এটা তো আমাকে ভালো হবার দিল না। গ্যাং অ্যাক্টিভ করে ঢাকা শহর দখলে নিতে হবে। আপনি কোনো চাপ নিয়েন না তো, এই পিস্তল সোহেল যেমন চলে যাচ্ছে তুড়ি মেরে সব দখল করে হালাবি। আপনি খালি নির্দেশ দেন কাক ফালানো লাগতেছে, 1-2 মধ্যে খালাস করে দিচ্ছি। সেনা শত্রু অসেনা আক্রমণ খুব সূক্ষ্ম এনে খেলিচ্ছে, টার্গেট নির্ধারণের জন্য অপেক্ষা করা লাগবে। ঠিক আছে, সকল নেটওয়ার্ক এখন ঢাকাতেই সেট আপ করতেছি, খালি সিবিআই আর ডিবির হাত থেকে রক্ষা করতে হবে। এরা তো বুলেট হত্যা মামলা নিয়ে খুব প্যারা দিচ্ছে, শালারা পিছনে টিকটিকি লাগিয়ে দিছে। সবকিছু আমি হ্যান্ডেল করিচ্ছি, আর মামলাগুলো আমি জামিনের ব্যবস্থা করবো, তুই কোনো চাপ নিস না। চাপ তো নিতেই হবে লিডার, শামসুকে যেদিন শেষ করতে পারবো সেদিন থেকে নিজেকে চাপ মুক্ত করতে পারবো। শালা আমার সাম্রাজ্য শেষ করে দিছে। সেই ব্যবস্থা আমি করবো। আপাতত আমার বনানীতে যে ফার্ম হাউসটা আছে না, গ্রুপ নিয়ে উঠে পড়ে, বাকিটা আমি দেখিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জব্বার বলো। স্যার সেদিন আপনার গোডাউনে একটা চিকন করে ছেলে ঢুকছিল, আমরা সিসিটিভি ফুটেজ যাচাই বাছাই করে দেখছি, ফেস বোঝা যাচ্ছে না। তোমাদের কাজ কাম আমার পছন্দ হচ্ছে না। এডিসি কামরুল কি ঘুমায় নাকি? এই শহরে কিন্তু আগুন জ্বলবে, আগুন, সেই আগুনে কিন্তু 2-4টা অফিসারও ভস্ম হয়ে যাবে পারে। স্যার আমরা তো চেষ্টা করে যাচ্ছি। এই মিয়া চেষ্টা না, সব কয়টার অবস্থা আমি খারাপ করে ভালো। আর এই চিকন শালার বেটাকে তাড়াতাড়ি বের করো। এইদিকে তো আপনার বেটাও একটা ঝামেলা করছে, ব্রাক ইউনিভার্সিটির একটা স্টুডেন্টকে তুলে নিয়ে এসে মারধর করছে, যার জন্য এটা ঘটে গেছে। ওই ছেলেকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই ছেলেকে খুঁজে পেতে ভিকটিম খুঁজে পেতাম। তাহলে ওকে খুঁজে বের করো, দেশ ছেড়ে তো আর বালাইনি। আমার ছেলের রক্তের দাগ কিন্তু এখনো শুকায়নি জব্বার, আমি কিন্তু ঢাকা শহরে রক্তের বন্যা বয়ে দেবো। স্যার আমরা দেখতেছি, আপনি একটু শান্ত হন তো। দাদা, লাইন তো রেড সিগন্যালে, সিবিআই ঝামেলা মনে হচ্ছে। জেমস প্ল্যান কি? অভ্যুত্থান তৈরি করা বৈদেশিক আগ্রাসনের শিকার সিবিআই এর মনিরুল বেশ কয়েকদিন হলো পাকিস্তানি আইএস এর সাথে মিটিং করে যাচ্ছে। আইসি লোকেশনগুলো হোয়াটসঅ্যাপে পাঠাও, আর লিঙ্ক কি? পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতানের সাথে জড়িত 100 কোটি টাকার লেনদেন হচ্ছে। আর উত্তর অঞ্চলের একটা রাম মন্দির বানানোকে কেন্দ্র করে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর আনাগোনা দেখা যাচ্ছে। এরকম অনুন্নত একটা জায়গায় তার আসা যাওয়াটা সন্দেহজনক মনে হচ্ছে। ঠিক আছে, লোকেশনগুলো ফলো আপ করতে থাকো, আর পরে কি করতে হয় সেটা আমি জানিয়ে দেবো। ওকে। পুলিশের চাকরি করা খুব প্যারা হয়ে যাচ্ছে স্যার, জানলে এই চাকরির জীবনেও ঢুকতাম না। এই কথা কেন বলতেছ নজরুল? বলবো না স্যার, সারাদিন এত পরিশ্রম করি, অথচ নেতারা সুযোগ পেলে আচ্ছা মতো ঝাড়ে। তোফাইলে প্রেস সেক্রেটারি, পারলে তো আমার চাকরি খায় ফেলায়। শালার নেতার চাইতে চাকর বাকিরেরই গরম বেশি, হাত দেওয়াই যায় না, ছ্যাত করে ওঠে। আর বেটাটা মনে করছেন ভালো, শালা খুব খারাপ, এই পর্যন্ত অনেক মেয়ের জীবন নষ্ট করছে। বাপের ক্ষমতা কাজে লাগায়, এমন কোনো কাজ নাই যে ওই করা বাদ রাখছে। মানুষজন তো ভয়েতেই কমপ্লেন করে না। হ্যাঁ সেটা তো আমি বুঝি। সবই যখন বোঝেন স্যার, তাহলে এই চ্যাংরাকে মারার ভিকটিমকে আমরা হন্য হয়ে খুঁজতেছি কেন? এত করে দেশের কি লাভ হচ্ছে? এই চাকরির উপর দিন দিন আমার ঘৃণা চলে আসছে। এল্লা 2 নাম্বার লোকের কাজ আর করতে ইচ্ছা করতেছে না স্যার। চাকরি কি হারাবে চাও নাকি? পুলিশের চাকরি করবে গেলে পাওয়ারফুল নেতা সহযোগী হওয়া লাগে। এখনই কোনো বিপদে পড়ো, ওই নেতাই তোমাকে বাঁচাবি। এমনি তো নয়, স্বার্থে বাঁচাবি স্যার। তার চেয়ে মিরপুরের ডাকাতির মামলাটা আমাকে দিয়ে দেন, আমি তোফাইলের কাজ করব না। এটা এসআই মনির এক দিয়ে করান। সব কাম কি সবাক দিয়ে হয়? এডিসি স্যার ফোন দিয়ে বারবার প্যারা দিচ্ছে। 24 ঘন্টার মধ্যে এই ভিকটিমে খুঁজে বার করা লাগবে, না হলে সবার অবস্থা খারাপ করে দিবি। আমার চাকরি গেলে যাক স্যার, তাও আমি আলগা আবেদারি করতে পারবো না। ডিগ্রি নিয়ে পুলিশে জয়েন করছি, দেশের জন্য কাজ করতে চাই। আজ এই রকমে যুক্ত হয়ে অযথা সময় নষ্ট করবার চাচ্ছি না। নজরুল, তুমি একজন ওসির সামনে এইভাবে কথা বলতে পারো না। বলবো না তো কি করবো? আপনারা তো আসল লোককে বাদ দিয়ে ভুল লোকের পিছনে চাপ করতেছেন। আমাদের উচিত কোপা শামসুকে সাপোর্ট দাও, এই বেড়াই ঠিক আছে। দেশের জন্য সবকিছু কোরবান করতে রাজি আছে, এরকম লোকের পিছনে কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। কিছু মনে করেন না স্যার, মনের দুঃখে আজকে অনেক কথা বলে ফেললাম। তোমার কথা আমি বুঝি নজরুল, সরকারের নির্দেশে আমাদের চলতে হয়। প্রশাসনিক পলিটিক্স বোঝা বড় দায়। এখন সিসিটিভি ফুটেজগুলো আবার আনো তো, একটু ভালো করে দেখি। আচ্ছা স্যার, আনতেছি। দেশে এত মানুষের ক্ষতি হচ্ছে, কোটি কোটি টাকা ঋণ খেলাপি হয়েছে, সরকারের দিকে কোনো দৃষ্টি নেই সেলিম ভাই।
আপনি স্বরাষ্ট্র দপ্তরে থাকতেই দেখেছি প্রশাসনে ঘোল খাওয়ানো হচ্ছে। আরো খাওয়ালো নি, আমি আসি দেখে কন্ট্রোলে আছে। এই ঋণ খেলাপি নিয়ে তো সভাপতির সাথে বসছিলাম, আসলে যোগটা কম। এই লোক তো দলের সিন্ডিকেটের জালে বন্দী হয়ে গেছে। প্রতিবাদ কেমনে করবি? পেটের কথা মুখে আসাই তো আটকে যাচ্ছে, বাইরে হয়ে গেলেই গতি চলে যাবি। জনতা পার্টির শেষ সময় চলে যাচ্ছে ভাই, এভাবে চলতে থাকলে দেশ দেউলে হতে সময় লাগবে না। ভারত আর পাকিস্তানের গোয়েন্দাদের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে, তাই আর বেশি সময় দেওয়া যাবে না, খুব তাড়াতাড়ি আত্মপ্রকাশ করতে হবে আমাদের। মোটামুটি সারা বাংলাদেশের সেট আপ দেওয়া শেষ, এখন শুধু দলের নাম আর কর্মসূচি দেওয়া বাকি আছে। এই অভাগা দেশটাকে বাঁচাতে হবে শামসু, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি আছি। যেভাবে গ্যাস আর বিদ্যুতের দাম বাইরে দিছে, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে তো জনগণের নাবিশ্বাস উঠে যাবে। উঠতে দেন, এই বাঙালি শেখা না দিলে শিক্ষা পায় না। সারা জীবন এই জাতি ষড়যন্ত্রের শিকার হয়ে আসলো। 55 বছর হলো এই দেশ স্বাধীন হওয়ার, কিন্তু স্বাধীনতার সুখ কি এই জাতি পাছে? কেমনে পাবি? বৈদেশিক আগ্রাসনের ষড়যন্ত্রে সেই সুখ লুট হয়ে গেছে। সব দোষ এই দেশের নেতাদের, তারা খালি বুঝাচ্ছে যে স্বাধীনতার সুখ আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, আর দেশের উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, জনগণ সেটা বসে থেকে দেখিচ্ছে আর হাততালি দিচ্ছে। এইভাবেই চলতেছে, চেতনার ন্যারেটিভ গুলে খেয়ে কিচেন ক্যাবিনেট সরকার চালাচ্ছে। প্রকৃত অর্থে আমরা কি স্বাধীনতার স্বাদ পাচ্ছি সেলিম ভাই? কবে দেশ অর্থনৈতিকভাবে মুক্তি পাবে, নিরাপত্তা ও মৌলিক অধিকার এই দেশে নিশ্চিত হবে? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার জীবনের বিনিময়ে হলেও এই দেশ পরিবর্তন করতে চাই। এই নোংরা রাজনীতির খেলা বন্ধ করতে হবে, এর জন্য যা করতে হয় এই শামসু তাই করবি। হ্যাঁ ভাই বলেন। শামসু, একটা নিউজ আছে। নিউজ? আবার কি হলো? পিস্তল সোহেল তো দেশে ঢুকছে, আমাদের নিজস্ব ইনফরমার এইমাত্র জানালো। এই শালা এখনো বাইসে আছে ভাই, সবকিছু আপনার ভুলের কারণে হচ্ছে। ওই যদি সত্যি দেশে ফিরে থাকে, নিশ্চয় কোনো উদ্দেশ্য নিয়ে আসছে। এর খোঁজ তাড়াতাড়ি বের করেন, এর সানডে মানডে ক্লোজ করে দেওয়া লাগবে। এই জন্য সাপ মারে লেওয়া বেঁচে রাখতে নাই, ভবিষ্যতের জন্য কাল হয়ে দাঁড়ায়। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ব্যাপারটা। আর নরেশ্বরটি নতুন একটা ছেলে দেখলাম, কেটা ওটা? রমজান বলে নিয়ে যাচ্ছে। ওই ব্যাপারে আপনার সাথে সামনাসামনি কথা বলবো না, আপনাকে যা করতে বললাম তাই করেন। এই শালা কিছু ঘটনা ঘটানোর আগে আমাকে কিছু করতে হবে। ঠিক আছে। কি হয়েছে শামসু? এনিথিং রং? দুর্দর্শ শীর্ষ সন্ত্রাসী পিস্তল সোহেল কিভাবে দেশে ঢুকলো সেলিম ভাই? প্রশাসন কি করে, বসে থেকে আঙ্গুল চুষিচ্ছে নাকি? এই বান্দির বাচ্চা বড় কোনো অঘটন ঘটানোর জন্যই দেশে ঢুকছে। এই মাদারিক তাড়াতাড়ি ধরে এক শেষ করে দেওয়া লাগবি। আচ্ছা আমি দেখতেছি ব্যাপারটা। খালি দেখতেই থাকেন, এদিকে বাস সহ পুরো আড়াই পেছন দিয়ে ঢুকে যাক। ডিবি সিবিআই কে কাজে লাগান, দরকার ডিবি হামিদকে চট্টগ্রাম থেকে আবার ঢাকায় নিয়ে আসেন। হামিদ কিন্তু খুব কাজের লোক, এক দিয়ে বহুত অপারেশন আমি সাকসেস করছি। ওরে তো ডিমোশন দিয়ে ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছে। তো স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা ধুয়ে কি পানি খাবেন নাকি? ওকে আবার ফিরে নিয়ে আসেন। পাশাপাশি বিজয় আর মইনুলকে এই টিমে সংযুক্ত করে ঢাকা শহরে ক্লিন হার্ট অপারেশন করতে হবে। মাঠ দখলের আগে আগাছা পরিষ্কার করতে হবে সেলিম ভাই, বিষয়টা মাথায় রাখেন। আচ্ছা ঠিক আছে। জি স্যার বলেন। সালেক চট্টগ্রাম ডিসিকে এখনই মেইল করে দাও, যাতে করে পুলিশ একাডেমির ইনচার্জ হামিদুল ইসলামকে ডিবির স্পেশাল ইনচার্জ হিসাবে ঢাকায় প্রেরণ করে। ঠিক আছে স্যার, আমি এখনই নোটিশ করে দিচ্ছি। আর বাইরে তো প্রচুর সাংবাদিক এসে ভরে গেছে। আবার কি নাটক নিয়ে আসছে এরা? এদের অত্যাচারে দেখতেছি মন্ত্রণালয়ে আসাই বাদ দেওয়া লাগবি। তোফাইল আহমেদের বেটাকে কে জানি মারছে, এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চাচ্ছে। একেরে খায়া দেয় কাম নাই তো, হাজারের ব্যাপার নিয়ে ফালাফালি করে। এই মিডিয়া হলো আর এক যন্ত্রণার নাম। দেশের এইদিকে মারা সারা যাচ্ছে, সেদিকে কোনো খবর নাই। যত সব স্টুপিড কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে, সবগুলোকে বের করে দিবে, কোনো ব্রিফিং হবে না। ঠিক আছে স্যার, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। শামসু, কফি খাবা নাকি? হ্যাঁ খাওয়া যায়। ব্ল্যাক কবির কথা বলেন। সালেক, আমাদের জন্য 2টা ব্ল্যাক কফি পাঠিয়ে দাও। কোনটি যাচ্ছ? আপনাকে বাড়ির উপরই আসলাম চাচার, আপনি দোকান খোলে নাই, ওর নাম্বার বন্ধ, তাই খোঁজ নিবে আসলাম। ওই তো গতকাল থেকে বাড়িতে আসে না, আমি মনে করছি তোমার সাথে দোকানে বেন ব্যস্ত। না চাচা, আমার সাথে ওর কোনো যোগাযোগই হয় নাই, আর দোকানে চাবি ওর কাছে। কি তাহলে ওই গেল কোনটি? ওর নাম্বার কখন থেকে বন্ধ পাচ্ছ? সকাল থেকে। ওই কোনটি যাবার পারে চাচা? সেটা তো আমি কর পাবো না বাপু, তার যে বোন আছে তাই তো আমার বাড়িতে এসে আছে। যেহেতু নাম্বার বন্ধ, অপেক্ষা করো, দেখো কখন আসে। আচ্ছা ঠিক আছে, আর ওই বাড়িতে আসলে আমার সাথে দেখা করবে কোয়েন। ঠিক আছে।
শফিকে তো গতকাল রাতে বগুড়া জেলে ট্রান্সফার করছে মাস্টার। ভালোই হয়েছে, সব চোর বাটপার এখন জেলে একসাথে গলাগাতি ধরে শিক্ষা নিক। আর এখন থেকে এমপির সকল কার্যক্রম ডিসি সাহেব হ্যান্ডেল করবি। সমস্যা নাই, করুক, লোক ভালো আছে, আসা পর্যন্ত তো কোনো কেরা বেড়া দেখিনি। তে হাবিব ভাই, নন্দীগ্রামের সব ক্যান্ডিডেটের সাথেই তো কথা হলো, খালি বুলবুল বাদ আছে। আর মইনের কথাবার্তা তো আমার পছন্দ হলো না। ভিতরে বংশ গৌরব আছে, এরকম লোক দিয়ে কখনো জনগণের সেবা করা যায় না। এক সভাপতির পদ দিলে তো কর্মীগণের সাথে দূরত্ব বেড়ে যাবি। কথা খারাপ কওনি, সেই হিসেবে নান্টু ভালো আছে, কর্মী বান্ধব, খালি ফিটনেস কম। নেতা হবার গেলে মোটামুটি ফিটনেসেরও দরকার আছে। এখন বুলবুলের সাথে কথা কই, আর বক্তব্য না শুনে কোনো ডিসিশন নিবার চাচ্ছি না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুলবুল আচ্ছু, বসে। ধন্যবাদ ভাই, বসতেছি। তোর চোখ মুখ উঙ্গা শুকনা শুকনা লাগিচ্ছে, কে অসুস্থ নাকি? আলহামদুলিল্লাহ ভাই, ভালোই আছি। গতকাল একটু ঘুম কম আছে তো সেই জন্য এইরকম দেখাচ্ছে। ঘুম কম হচ্ছে কিসে, কমিটির টেনশনে নাকি? না ভাই, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ওটা নিয়ে টেনশন কর্ম কি জন্য? নেতা কর্মীদের সাথে বেশি বেশি চা খেলে মাঝে মাঝে ঘুমের এইরকম ডিস্টার্ব হয়। ঠিকই আছে, সাংগঠনিক কাজ গতিশীলতার স্বার্থে নেতার জ্বর হবে, হাঁটু ব্যথা হবে, সর্দি হবে, এগুলা কমন ব্যাপার। তে নন্দীগ্রামের কি অবস্থা কত? অবস্থা আর আমি কি কমো ভাই, সব বিষয়ে তো আপনারা অবগত আছেন। বিগত কমিটি যেভাবে ত্রাসের রাজ্য তৈরি করছিল, এগুলো মোকাবেলা করতে করতে কোন রকম বেঁচে আছি ভাই। যে সততা দেখাবার চাচ্চুরে বুলবুল, রাজনীতির তো এটা গ্রান্টেড নয়, পোলাপান চালাতে পারবো না। বিগত কমিটির হাফিজ আবার ধরিমারি করে ভালোই টাকা কামাচ্ছিল, কিন্তু শালা ভুলটাই করছিল হামা করে মাইনাস করে। কোনো টাকার ভাগ বগুড়া বিলে আসেনি, শালা একাই সব টাকা হজম করে ফেলাছে। এখন তোর কি পরিকল্পনা কত? যদি তোকে সভাপতি বানাই তাহলে কি টাকার ভাগ বগুড়া বিলে আসবি? আমি তো এরকম ইনকামের রাজনীতি বিশ্বাস করি না ভাই। আর যে সিস্টেমের কথা করছেন, এগুলো করলে তো আদর্শের সাথে বেইমানি করা হয়ে যাবে। তাহলে তো তুই এই প্রতিযোগিতা হারে যাবো রে বুলবুল। আসলে আমরা নন্দীগ্রামে এমন একজন সভাপতি যাচ্ছি যার মাধ্যমে আমাদের ম্যান্ডেটও ধরে রাখা যাবে, আবার কামাইয়ের ভাগও বেশি আসবি। তাহলে ভাই আমাক দিয়ে আর এলে রাজনীতি হবি না। এতদিন যে নেতাকর্মীদের সংগ্রাম আর সততার কথা বলে আছি, সেগুলো তো আমি রক্ষা করতে পারবো না। আবার যদি কামাইয়ের লাইন করবে যায়, নন্দীগ্রামে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসীর রাজনীতি চলে আসে, তাহলে পরিবর্তন কেমনে হলো? হ্যাঁ সেটাই, তাহলে তো তোকে সভাপতির পদ দেওয়া যাচ্ছে না। কি করছ রে বুলবুল? আমি পদের জন্য রাজনীতিতে আসিনি ভাই, এই নোংরা পলিটিক্স পরিবর্তনের জন্য আসছি। এখন এই পদ পেয়েও যদি আমার এগুলাই করা লাগে, তাহলে আর এই পদ না পেলেও আমার কোনো আফসোস নাই। ঠিক আছে, তাহলে তুই চলে যা। সবার সাথেই যেহেতু কথাবার্তা হয়েছে, সন্ধ্যের মধ্যে আমরা যাচাই বাছাই করে সভাপতি আর সেক্রেটারি পদ ঘোষণা করে দিব। ঠিক আছে ভাই, আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই করেন। আমি তাহলে উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মাস্টার, কি বুঝলা? একদম পারফেক্ট আছে, যে টোপ মারছি না তাও তো চরিত্র হরণ করে পেলাম না। এমন চেংরাই তো এতদিন ধরে খুঁজিচ্ছিলাম। তাহলে সভাপতি বুলবুল আর সেক্রেটারি রাজীবেক দিয়ে কমিটি সাজা দিই। হ্যাঁ এটাই করেন, আর সন্ধ্যার মধ্যে এটা প্রকাশ করে দিবেন। আপনি তাহলে দপ্তর সম্পাদকের সাথে বসে সন্ধ্যার মধ্যেই কমিটিটা প্রকাশ করে দেন। আমি বাড়িতে যাচ্ছি, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যাও। আর আমি তোমাকে ফোন দিয়ে পরে সব জানিয়ে দেবো নি। সামান্য ভুলের কারণে সব বরবাদ হয়ে গেল। রাজনীতির এই সাপলুডু খেলায় আপন লোকের ষড়যন্ত্রের কারণে সারা জীবন খালি সাপের মুখেই পড়লাম। এত টাকা পয়সা কামাই করে কি হলো, সেটা দিয়ে তো আর ক্ষমতা ধরে রাখতে পারলাম না। ভাতিজা শামসু, যে ক্ষতিটা করছো পই পই করে সব হিসাব নেওয়া হবে। ওয়েট অ্যান্ড সি। আমি শফিক কিছু ভুলি না, জায়গা মতো বসান দেই। চাচা আপনি জেলে? এই সুধীর বেটা, তুর্গের মতো বলদের কারণে তো জেলে আসা লাগছে। কিরে মাদারে, আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন কোন সাহসে করছিল? তোর কলজা কত বড় রে? আমার কোনো দোষ আছিল না চাচা, শামসু ভয় দেখে আমাকে দেখলে করেছে, আমি নিরুপায় ছিলাম। শালার বেটা, শামসু ভয় দেখালে আর করলু? তোর কারণে আমার কত বড় ক্ষতি আছে জানিস? আর কে রে, তোর কাছে কি আমি আইফোন চাচ্ছিলাম? এর জন্য তুই আমার সকল মান সম্মান ধুলে মিশে দিলু। বাহ, কি আর সিন হে, ছোট চোর বড় চোর মিলেমিশে একাকার। এ কি তোতা ভাইয়া দেখি জেলে, সব পাপি কি একসাথেই ধরা খাসি নাকি? এ বাটুলে, মুখ সামলা কথা কর, নিজের সাথে সবাইকে তুলনা করিস মানে? তোর চাপার দাঁত কিন্তু একটাও থাকবি না, কয়ে দিলাম। তোতা ভাই হওয়ার পারেন আপনি আমার সিনিয়র, জেলার হেডম নেতা। এই জেলখানা তেলের দাম নাই, পোলাবনে কয়া দিলে কিন্তু কাছাই খায় হালাবি, জাল দেওয়ার টাইম দিবি না। চাচা এই শালা কয় কি, আর কি মনের বিকেরে উঠছে নাকি? আমাকে থেট করে দিচ্ছে মানে? হাই রে, তোর কথাবার্তা শুনে তো আমার ভয়তে শরীর কাঁপিচ্ছে। এ ওই খারাপ কি করলে? তুই আদার সাথে পাটলিচ্ছ কি জন্য?
এলে খুঁতি বাদ দেয়া কেমনে জেল থেকে বাইরে যায় সেই চিন্তা করা লাগবি। সেই চিন্তা আপনারা করেন, আমি কে? নিউজ আছে আমার জামিনের বিষয়ে কাজ চলতেছে, আপনাকে তো জেলে পৌঁছে মারা লাগবি। হাসেরে তোতা এত উড়িস না, পা সবসময় মাটির থাকা লাগে, তাছাড়া কিন্তু বিপদের শেষ নাই। চাচা সিস্টেম করে আমরা সবাই এক রুমে থাকতে পারবো। এখানকার ম্যাট আইন দাদু আছে না, তার সাথে আমার হট সম্পর্ক, এক প্যাকেট ব্যঞ্জন দিলেই সেটার ব্যবস্থা করে দিবি। তোর মতো চোরের সাথে একই ছেলে থাকা লাগবি, দিন এত খারাপ হয়নি রে। খুব একেবারে নীতির ব্যবসা বাড়ি মারলেন তো ভাই, আপনি তো আমার সাথে বড় চোর। জনগণের 200 কোটি টাকা মারে দিয়েছেন, আপনি তো চোর নন, বড় ডাকাত। সেটা কি আমি একলাই মেরে দিছি নাকি তোর বাপ বুড়ো দিনে ক? শালার বেটা জেলের মধ্যে ঢুকে আলগা পদ্মানিগিরি করছ, তোর আইন দিদক যে ক আমি কেডে? কেরা বেড়া করবো, পিঠে একদম সোজা করে ফেলামু। আমি হাসু আর চাচা এক জায়গায় থাকবো, তুই যেটি আসলে সেটি থাকগা। চাচা আপনি বাডুলের সাথে থাকলে কিন্তু আমি অন্য ছেলে চলে যাবো, তাও এর সাথে থাকবো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এই বাটুলে তুই যেটি আসলে সেটিতে থাকে, আর মাঝে মধ্যে দিনের বেলা এসে দেখা করে যাস। মিস করলেন চাচা, আর আমার এসে থাকতে পারলেন হিনি। টিভি পত্রিকার ব্যবস্থাও আসলে, স্পেশাল খাবারও পালেন হিনি। এ হারাম দাদা, তুই যে ওই স্পেশাল খাবার খা। চাচা এর সাথে আজারে পেঁচাল পারে লাভ নাই, পানি ছাড়তে চলেন যে গোসল করে আসি। আচ্ছা চলে। এ ফটিক কেমন কল দিচ্ছে এতদিন পরে? এতদিন পর আমার কথা মনে পড়লো বে। তো কতবারই যে কল দিছি, একটা বড় রিসিভ করিসনি, বন্দুক ভুলে গেছো না? এ বন্ধু, বিদেশে থাকলে তো অনেক ব্যস্ততার মধ্যে থাকা লাগে, তার মধ্যে ফোনও নষ্ট হয়ে গেছিল। পরে আয়নাল ভাইয়ের কাছ থেকে তোর নাম্বার নিলাম। সে কিংকে আসতো বন্ধু, আমি তো বাংলাদেশে আসিচ্ছি, একটু পর আমার ফ্লাইট। এস তুই এয়ারপোর্টে এসে কল দিছু যে একটু পর ফ্লাইট? আমার একটা সানগ্লাস, মানি ব্যাগ, লেদারের জ্যাকেট আর জুতা লাগলো নি। ভাই ভাই আমার জন্য একটা ঘড়ি আনবার কন। হেস চুপ থাক, আগে আমার গুলাই নেই, ঘড়ি তো ঘকার মার্কেট থেকে কিনে দেবনি। এ বন্ধু চাপ নিস না, সানগ্লাস, মানি ব্যাগ, জুতা, লেদারের জ্যাকেট সব ডবল ডবল আনছে, তোর যেটা পছন্দ হয় সেটা নিস। তাহলে যেটা পছন্দ হয় সেরো না, আমি ডবল ডবল করে লিমু তাহলে। আচ্ছা নিচে নিবে, আমি তো সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্টে পৌঁছাবো। সন্ধ্যাবেলা আসবো, তাহলে আমি ঢাকা এয়ারপোর্টে যা তোকে রিসিভ করি, আমি তো এখন ল্যান্ড ক্রুজার চালাইবে। আচ্ছা আশেক, চাপা তো দেখিচ্ছে আগের মতনই আছে। চাপা নাবে দেখলেই বুঝে পারবো না, একবারে চকচকা ল্যান্ড ক্রুজার। ঠিক আছে এ দোস্ত থাক, প্লেনে ওঠার সময় হয়ে গেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে দিলু আচ্ছু? ভাই মিজান তো কোসে আপনার সাথে দেখা করে সব বুঝে নিবেন। এটি মিজানের কথায় কিছু হয় নাই রে, চেয়ারম্যান কোথা থেকে আমি রাজি হচ্ছি। শোন, দায়িত্ব যেটাই হোক সেটা ঠিকঠাক মতো পালন করাই গুরুত্বপূর্ণ। কিন্তু তোকে যে আমার বিশ্বাস হয় না, দেখা যাচ্ছে কাজের মধ্যে চিকনে কান দেখাবার গেছো, আর এইদিকে সব কামে ছেঁড়া বেড়া হয়ে গেল। তখন কি যে কন্যা ডন ভাই, আমি জাতে মাতাল হলেও তালে ঠিক আছে। বললে সাইপাস খাওয়া ছেড়ে দিছি, এখন খালি অকেশনে ভকেশন চলে। যতই চেষ্টা করুক কুত্তার ল্যাজ বলে সোজা হয় না, তোর হচ্ছে সেই হাল। শোন, এই রাস্তায় 12 জন কাজ করেছে, সামনে ব্রিজ থেকে মোতালাবে বাড়ি পর্যন্ত মাটি ভরাট করা লাগবে। ঠিক মতো তদারকি করবো, 5টার আগে যেন কেউ কাজ শেষ না করে। আর 1টা থেকে 2টা পর্যন্ত খাওয়ার বিরতি দেবো। আর সকল পেমেন্ট আমি সন্ধ্যার সময় এসে করবো। এটা তো সামান্য কাম ভাই, প্যারা নিয়েন না, সিল মুডে থাকেন। আমি সিসি ক্যামেরার মতো সকল কামের উপর নজর রাখবো। সেটা দেখা যাবে। প্রথম দিন হিসাবে সহজ কামি দিলাম, দেখি কি পারফরমেন্স দেখা পারিস। আচ্ছা ঠিক আছে ভাই। আজকে কামের টাকা পায় মায়ের একটা বড় মাছ কিনে দিয়ে আসলাম, সেই ভাল লাগিচ্ছে। ভালো তো লাগবে, ইনকাম করে বাড়ির কিছু কিনে দেওয়ার পারলে সেটার সাথে কোনো কিছু তুলনা হয় না। আমার তো দুনিয়াত কেউ নাই রে, সে ছোটবেলা বাপ মা মরে গেছে। এক চাচা বাড়ির মানুষ হচ্ছে, চাষির যন্ত্রণা সেটিও যেতে পারি না। এলাকার এক চ্যাংড়ার সাথে মারামারি করে জেলে ঢুকছিলাম, সে থেকে কল্যামাই এটি নিয়েছে। তারপর থেকে শামসুমাইয়ের পরিবারই আমার পরিবার হয়ে গেছে। আমি তো সেটা শুনছি, তোর বাড়ি এটি না কাশেমপুর। তে পরে তোর চাচার সাথে আর যোগাযোগ করিস নি? কৃষক করবি, ওই দরজাল মহিলার বাড়ি তার জীবনেও যাবো না। যেটি বাপ মাই বেঁচে নাই, সেটি চাচার কথা ভেবে লাভ আছে? হোক রে দোস্ত, মনে কষ্ট নিস না, বাপ মা কারো চিরদিন বেঁচে থাকে না। কে রে, তোগের আমি খুঁজিচ্ছি আর তোরা এটি বসে আছো। আমরা তো রাত করে এটি আড্ডা দিতে হামা করে খুঁজিচ্ছ কি জন্য? নাকি পুরাতন ধান্দা নিয়ে আসছো আবার? না রে, সেটা না, মন মেজাজ খুব খারাপ হয়ে আছে।
ও সেই জন্য দোকান খুলনি, আমি আরো সিগারেট নিবার গেছিলাম, যাই দেখে দোকান বন্ধ। দোকান খুলি নেই, চাবি তো রাব্বির কাছে আছে, উই আসে নাই, আর ওর নাম্বারও বন্ধ। আসে নাই মানে? গতকাল রাতে না দেখলাম হনফন করে ব্যাগ নিয়ে কুটিবেন যাচ্ছে। হ আইনাল ভাই, আমিও তো ওটি আসিলাম, আমিও জিজ্ঞেস করলাম যে কুটি যাস, আমার কিছু না করে তত্তর করে চলে গেল। তে কাহিনী কি, ওর সাথে কি তোমার কোনো ঝামেলা আছে নাকি? না রে, কিছুই হয় নাই। তোরা কি এটিতে থাকবো? না না, বাড়ি মিলে যাওয়া লাগবে, দেরি করলে মাস্টার চাচা রাগ করে। কেন তুই এখনই যাবো? এলে কি করবো, খাবো না? না না, আজকার খামু না, কালকে খামুনি। আচ্ছা ঠিক আছে, না খাইলে আর কি করার, আমি একলাই খাই। তে আইনাল ভাই চলো একসাথে যাই। আচ্ছা চলে।